জঙ্গল সলিমপুর এলাকায় অতীতে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র তৈরি হয়েছিল, তবে এখন আর কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। খুব শিগগিরই পুরো এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানান তিনি। রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। সম্প্রতি র্যাব ও পুলিশের যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিতে তিনি এই সফরে যান। এ সময় তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান এবং সরেজমিনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর পরিকল্পিত ও পরিবেশ বান্ধব জনপদে রূপান্তর করার পরিকল্পনা করছে সরকার। এই পাহাড়ি অঞ্চলের প্রায় ৩,০০০ একর খাস জমি উদ্ধার করে আধুনিক কারাগার তৈরি, সরকারি দপ্তর ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। প্রথম পর্যায়ে এই কারাগারে সরিয়ে আনা হবে চট্টগ্রাম মহানগর আদালতের বিচারাধীন মামলার আসামিদের। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। জঙ্গল সলিমপুর এ নামেই মানুষের মনে জেগে ওঠে ভয়ঙ্কর সন্ত্রাসী জনপদের ছবি। এলাকার লোকজনের দাবি, সরকারি নিয়ন্ত্রণের চেয়ে এখানে প্রভাবশালী গোষ্ঠীর দাপট ছিল বেশি। চলত সন্ত্রাসী শাসন, জিম্মি ছিল ১.৫ লাখের বেশি বাসিন্দা। এই জঙ্গল সলিমপুরে চলতি বছরের ১৯শে জানুয়ারি অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। তবে সম্প্রতি যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর মুক্ত করা হয় সন্ত্রাসীদের হাত থেকে। অতি সম্প্রতি জঙ্গল সলিমপুরের এই সম্পত্তিগুলো সরকার রিকভারি করছে। এই সম্পত্তির ভিতরে কারাগারকে ৭০ একর সম্পত্তি ওখানে বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মেট্রোপলিটন শহরের বন্দীদের ওখানে রাখার জন্য একটা কারাগার নির্মিত হবে। চট্টগ্রাম মহানগরীর লালদিঘি পার এলাকার বর্তমান কারাগারে ধারণ ক্ষমতার ৩ গুণ বন্দী রয়েছে। ২৫০০ বন্দীর জন্য ব্যবস্থা থাকলেও রয়েছে ৬,৩৩৮ জন। এই অবস্থায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন জেলা প্রশাসক। ওভারলোডেড, হাইলি ওভারলোডেড এই জেলখানার, এবং চাইলেই আপনি এই জেলখানাকে বড় করতে পারবেন না। দেয়ার ইজ নো স্পেস অ্যাট অল। সুতরাং এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে। তবে পরিবেশবাদী ও মানবাধিকার কর্মীরা চান প্রাকৃতিক সম্পদে ভরপুর জঙ্গল সলিমপুরের প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই যেন কারাগার নির্মাণ করা হয়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের ২০০০ মেট্রো কারাবন্দীদের সেখানে রাখার ব্যবস্থা করা হবে। এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। আমি মনে করি এই নয়নাভিরাম সৌন্দর্যের প্রতীক চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয়, সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের বরাদ্দ চেয়ে চিঠি এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন এবং অর্থ বরাদ্দ হলে অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। হাসিবা আলী বর্ণা, ৭১। খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় নানি ও তার ২ নাতির মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে আসামি করে মামলা হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জাহিদুল হাসান জানান, নিহত শিশু দুটির বাবা মাসুম ব্যাপারী বাদী হয়ে মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় বেবি আক্তার এবং তার 2 নাতি মুস্তাকিম ও শামীমের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত 3 জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। সেকেন্ড বাপ আর কি, ওই সেকেন্ড বাপের সাথে আর কি সংসার করতো আর কি ওর মা। 3 জন মারা গেছে, নানি 2 নাতি। তার সেকেন্ড বাবা মেরে ফেলেছে। আমার ছেলেকে সাথে আমি 4 বছর আমার দেয়নি। এতবার বললাম আমার সন্তান দুটো আমার দেয়, আমার সন্তান দুটো জীবিত থাকা অবস্থা আমার দিল না। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, নিহতদের ময়নাতদন্তের কি খবর আছে আপনার কাছে এবং এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ আর কি তথ্য জানিয়েছে? পাশাপাশি জানাবেন যে স্বজনরা আসলে এই হত্যাকাণ্ড নিয়ে কি ধরনের অভিযোগ বলছে। ফারজানা, এমনই একটা হৃদয় বিতরক ঘটনা নিয়ে এখন কথা বলবো। আসলে একই পরিবারে 3 জনকে খুন করেছেন এবং তারই সৎ পিতা। ফারজানা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই বাসাটার সামনেই আমি আছি এবং এখানে অনেক প্রতিবেশী রয়েছেন। আমরা সরাসরি প্রতিবেশীর কাছেই চলে যাব। আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে তারা অনেকেই আন্দাজ করতে পেরেছেন। আমি একটু কথা বলবো তার পাশের রুমেই প্রতিবেশী। ঘটনাটি কি ঘটেছে? আমি তো কোনো খবর জানি না। আমরা বৃহস্পতিবারের দিন ঈদ গেছে, আমরা ঈদের দিন ওই ছেলেটাকে দেখছি গোষ্ঠ টোকাইছে, গোষ্ঠ আনছে দেখেছি।
ওরা দুপুরবেলায় মানে কোরবানির গোশত খাই হয়নি, ওরা ওর মা কিনে এনেছিল সেই গোশত খাইছে। আর রাত্রে আসর পর্যন্ত আমরা ওদের দেখেছি, আসর পর্যন্ত দেখেছি। পরে আসর নামাজ পড়ে আমার হাজব্যান্ড মসজিদে গেছে, আমরা ভিতরে রয়েছি, আমি আর ভিতরে তার দেখিনি। তারপরে তার আমি দেখিনি। এখন শনিবার বৃহস্পতিবার ঈদ গেছে, শুক্রবার একদিন সকাল 9টার সময় আমরা ভোরবেলা উঠে নামাজ পড়ে আমরা স্বামী স্ত্রী আবার শুয়ে রয়েছি। 9টার সময় আমি যখন ময়লা ফেলাতে ওই দরজা খুলছি, তখন মেরিরে দেখছি এই একটা দরজা খুলে মেয়ে জানলা খুললাম। এবং ওই সময় ওর মার স্যান্ডেল, আর বাচ্চাকে স্যান্ডেল না দেখে আমি জিজ্ঞেস করছি যে খালা কোথায়। তা বলছে আপা জানি না। তা বলছে খালা কাপড় চোপড় নাড়ছে, ওখান থেকে কাপড় চোপড় নাড়া। বলছে কাপড় চোপড় নাড়ছে, আমি বলতে পারি না। পরে বলছে আমি তা খালার ফোন দাও, বলছে ফোনও বন্ধ। বলছে তোমার খালা বাড়ি কোনো জায়গায় গেছে? বলতেছে না, তাও যায়নি। জি, আপনারা শুনছিলেন। আমি আরেকজনের কাছে, একজন প্রতিবেশী, তার কাছে শুনবো আসলে এই নৃশংস হত্যাকাণ্ডটি কিভাবে হতে পারে, কেন হয়েছে, এটা আপনি যদি একটু বলতেন যে আপনি কি শুনেছেন, কি দেখেছেন? আমরা মূলত দেখছি আর কি, মানে গত বৃহস্পতিবার রাত্রে আনুমানিক রাত 9টা সাড়ে 9টার দিকে মেরি আর ওর দুটো বাচ্চা রাস্তার দিকে আসতেছিল লিচু আর আম হাতে করে নিয়ে। আপনার কি দেখেছেন, কিভাবে মেরেছে এই তিনজনকে? মারছে কিভাবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা ঢোকার পরে দেখছি তিনজনরে 3 জায়গায় রাখা ছিল। একজন খাটার নিচে ছিল, একজন ছিল অড্রপের ভিতরে, আর একজন ছিল সেকেন্ড সাববাক্সের উপরে। এইটুকুন দেখছি আমরা। ফারজানা, আপনি শুনছিলেন যে আর কিছুক্ষণ আগেই পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তিনজনকেই হত্যা করেছে এবং গতকাল রাতে তাদের যে সৎ পিতা রফিকুল ইসলাম প্রথম যে রাজু, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, খুলনায় এক নারী এবং তার 2 নাতির হত্যাকাণ্ডের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু হাওলাদার। দেশের সব বিমানবন্দরের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এজন্য 15 জুনের মধ্যে বিমানবন্দরে ব্যবহৃত সব বাহনে ভিটিএস নামের এক বিশেষ ট্র্যাকার যোগ করতে আদেশ দিয়েছে সংস্থাটি। এর ফলে ঘন কুয়াশা বা যে কোনো অবস্থায় রানওয়ে সহ সব জায়গায় এসব যানবাহনের উপস্থিতি টের পাওয়া যাবে, যাতে দুর্ঘটনা শূন্যের কোটায় নেমে আসবে। মোহন ইসলামের প্রতিবেদন। গেল বছরের নভেম্বরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোস্টগার্ডের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের নোজ হুইল ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার কারণে সেদিন ফ্লাইট বাতিল করতে হয় ভারতীয় এই বিমান সংস্থার। 2022 সালে শাহজালালের হ্যাঙ্গারে বিমানের 2টি উড়োজাহাজের ধাক্কা লাগে। হ্যাঙ্গার থেকে একটি বোয়িং 737 বের করার সময় সেখানে থাকা আরেকটি বোয়িং 777 উড়োজাহাজকে ধাক্কা দেয়। এর কয়েকদিন পর ইউএস বাংলার একটি ট্রলি ধাক্কা দেয় বিমান বাংলাদেশের উড়োজাহাজে। এসব ঘটনায় বড় ক্ষয়ক্ষতি না হলেও আশঙ্কা থেকে যায় বড় দুর্ঘটনার। বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। ভিটিএস কিংবা ভেহিক্যাল ট্র্যাকার সিস্টেম নামের একটি প্রযুক্তি এয়ারক্রাফট সহ বিমানবন্দরে ব্যবহৃত যানবাহনে যুক্ত করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। আমরা বলছি আপনার ভিটিএসটা এই জিনিসগুলি থাকতে হবে, তার ফ্রিকোয়েন্সিটা হতে হবে এরকম, এটা ক্যাপাবিলিটি থাকতে হবে এরকম, এটা সক্ষমতা থাকতে হবে এরকম। আপনি যে কোনো কোম্পানি থেকে নেন, কিন্তু আমার এই 4-5টা ক্রাইটেরিয়া মিট করতে হবে। এই জন্য আমাদের একটা আলাদা কমিটিও করে দেওয়া আছে, একটা সেল আছে আমাদের অফিসারদের স্পেশালিস্ট। এই প্রযুক্তি সংযুক্ত থাকবে ঢাকায় বসানো নতুন রাডার থেলাসের সাথে। এর মাধ্যমে ঘন কুয়াশা বা প্রতিকূল পরিবেশেও বিমানবন্দরে থাকা সব ধরনের যানবাহনকে চিহ্নিত করতে পারবে। এই সব গাড়িগুলি যে মুভ করছে, এগুলো যদি আমার মনিটরিং না থাকে স্ক্রিনের মধ্যে, তাহলে আমার হয়তো কোনো কথাবার্তা বলতে হচ্ছে না। আমি পার্টিকুলার কোনো একটা ভেহিকেলে যখন আইডেন্টিফাই করছি সে একটা ডেঞ্জার জোনে আছে, আমি তখন তাকে ইন্ডিভিজুয়ালি কল দিতে পারছি, তাকে বলতে পারছি তুমি এখান থেকে সরে যাও, তোমার সামনে একটা প্লেন আসছে। হয়তো টাওয়ার থেকে তখন কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না, বা রাত্রেবেলা কোনো কারণে সে লাইট জ্বালায় নাই, বা আমি তাকে টাওয়ার থেকে আইডেন্টিফাই করতে পারছি না। এই যে সেফটি হ্যাজার্ডগুলো এড়ানোর জন্য, মানে আমার ম্যানুভারিং এরিয়াতে অ্যাপ্রনে, এটার জন্য জুনের 15 তারিখের মধ্যে সব এয়ারলাইন্সকে সব বাহনে এই প্রযুক্তি সংযুক্ত করতে বলেছে বেবিচক। না করলে বিমানবন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে তাদের। এটা লাস্ট দেওয়া হয়েছে একটা, এরপর থেকে আমরা হয়তো ওই গাড়িগুলিকে আর অ্যালাউ করবো না অ্যাপ্রন এরিয়াতে। মোহন ইসলাম, 71, ঢাকা। ঈদ শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ, তাই রেল ও সড়কপথে বেড়েছে যাত্রীদের চাপ। দীর্ঘ বিরতির পর সোমবার থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস। কাল থেকে আবারও কর্মস্থলে যোগ দেবেন কর্মজীবীরা, তবে স্কুল কলেজ খুলবে আরও পরে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর সড়কগুলোতেও ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি দেখা গেছে। তবে এখনও কোনো ভোগান্তির অভিযোগ জানাননি যাত্রীরা। নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তি জানিয়েছেন তারা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আকন।
ইলিয়াস, আপনি কোথায় আছেন এখন? ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন এবং তারা কি বলছেন? এই যে ঈদ যাত্রা নিয়ে কোনো ধরনের অভিযোগ তারা জানিয়েছেন কিনা? ফারজানা, প্রথমেই বলা যায় যে একেবারে স্বস্তিদায়কভাবে ফিরতি এবং ঘরমুখ হচ্ছে, দুটাই কিন্তু আমরা দেখছি স্বস্তিদায়কভাবে। যারা মূলত ঢাকা থেকে ঈদের পরে সিদ্ধান্ত নিয়েছে যে পরিবার পরিজন অর্থাৎ আত্মীয় স্বজনের কাছে যাবে, তারা মূলত এখন যাচ্ছে গত দুদিন ধরে ঈদের পরে। এবং ঢাকাতে কর্মজীবী মানুষরাও কিন্তু ফিরছে। তারা বলছে যে যারা ফিরছে তারা বলছিলেন যে খুবই স্বস্তিদায়কভাবে তারা এসছে এবং এখানে কোনো রকমের ঝামেলা নাই, অর্থাৎ কোনো টিকিট কালোবাজারি বা ওরকম কোনো অভিযোগও নেই। এবং আমরা দেখছি একটি সিলেট আন্তনগর যেই ট্রেন যাচ্ছে, আমরা দু একজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। সিলেট। ঈদের পরেই কেন? ঈদের পরে ঢাকা শহর ফাঁকা থাকে, এই জন্য আর কি যাচ্ছি বেড়াইতে। আসবো 3 তারিখে, পুরো ফ্যামিলি। আমরা আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। তারা মূলত স্বস্তিদায়কভাবে যাওয়ার জন্যই তারা মূলত আজকে যাচ্ছে, এই দিনটিকে বেছে নিচ্ছে। একটু কথা বলতে চাই যে কোথায় যাওয়া হচ্ছে? আমরা ঢাকা থেকে সিলেট যাচ্ছি, কারণ ওইখানে আমার পড়াশোনার জন্য সিলেটে থাকি। এই কারণে কালকে থেকে যেহেতু সবকিছু খুলে যাচ্ছে, তাই আমরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ জি, বাবা দিতে যাচ্ছে। যেমনটা দেখছিলাম ফারজানা, এবং যারা ঢাকামুখী হচ্ছে, কর্মজীবী মানুষ যারা ঢাকামুখী হচ্ছে, তারাও কিন্তু বলছে যে ঢাকাতে যারা এসছে তারা স্বস্তিদায়কভাবে ফিরছে এবং যারা ঢাকা থেকে বাড়ি যাচ্ছে তারাও কিন্তু স্বস্তিদায়কভাবেই কিন্তু যাচ্ছে। ফারজানা। ইলিয়াস, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ শেষে ঢাকায় ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আকুন। এবারের ঈদে পশুর লবণযুক্ত চামড়া সরকারের বেঁধে দেয়া দামে কেনার দাবি করেছেন ট্যানারি মালিকরা। তবে জবাইয়ের 8 থেকে 10 ঘন্টা পরও যেসব পশুর চামড়ায় লবণ দেয়া হয়নি সেগুলোর বেশিরভাগই পচে নষ্ট হয়েছে বা নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। তাই লবণ ছাড়া এসব চামড়ায় উপযুক্ত দাম পাননি মৌসুমী বিক্রেতারা। তাই তারা লোকসানে পড়েছেন বলে জানান ট্যানার্স অ্যাসোসিয়েশন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। কোরবানির পশু চামড়া সংরক্ষণে এখন ব্যস্ত সাভার হেমায়েতপুরের ট্যানারিগুলো। ঈদের পর 3-4 দিন পর্যন্ত এখানে আসে ঢাকা ও আশপাশের এলাকার চামড়া। ট্যানারি শ্রমিকরা জানালেন, এখন চলছে ভালো মন্দ এবং ছোট ও বড় চামড়া বাছাই, তারপরে শুরু হবে প্রক্রিয়াজাতকরণের মূল কাজ। আমাদের শ্রমিকরা, আমাদের লোকজন এগুলো সংরক্ষণ করছে। এখন এগুলাকে আমরা ভাঙ্গা আবার দ্বিতীয়বার লবণ দিয়া এটা যেন নষ্ট না হয় এটা করতেছি। আর আমাদের আগামীকালকে থেকে ইনশাল্লাহ সকল মেশিন চলবে। কোরবানের 3-4 মাস কাজের প্রেশার বেশি থাকে। এই আমাদের লবণের মাল কিনছে, এগুলোর পরও আবার সিরিয়ালে আমাদের লবণ মাল আসলে এগুলো সিরিয়ালে আপনার মনে করেন যে কার্যক্রম শুরু হবে। ট্যানারি মালিকরা বলছেন, ল্যাম্পি বা করোনা রোগের জন্য এবার 20 থেকে 30% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে চামড়া প্রক্রিয়াজাতকরণ করার রাসায়নিকের দামও বেশি। এছাড়া কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি ত্রুটির কারণেও চামড়া রপ্তানি বাজার সীমিত। 32 টাকার রেসিট 225 টাকা, লবণ 600 টাকারটা 1100 টাকা। যে ওয়ার্কার 7 থেকে 8,000 টাকা ছিল সেটা এখন 16 থেকে 25,000 টাকার ভিতরে। যদি কারেন্ট গ্যাস না থাকে তাহলে আমি ফ্যাক্টরিটা কস্টিংটা, ওয়ার্কারের কস্টিংটা কোথায় যাচ্ছে? সব কিছু চামড়ার উপরে পড়ে। এটা একটা নির্ধারিত একটা টাইম থাকে, এই টাইমের ভিতরে যদি লবণ না দিই তাহলে মালটা তো নষ্ট হয়ে যায়। সেই কারণে ওনারা নিয়ে নদীতে ফালাই দিচ্ছে। লাস্টে বললে কি ট্যানারি হালারা চামড়া কিনে নেই। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, ঢাকায় লবণযুক্ত ভালো মানের চামড়া সরকার নির্ধারিত দামে কেনা হচ্ছে। তবে মাদ্রাসাগুলো বিনামূল্যে বিতরণ করা লবণ চামড়ায় ঠিকমতো না দিয়ে রাতে বিক্রি করায় উপযুক্ত দাম পায়নি। সরকার কর্তৃক যে 18 কোটি টাকা লবণ দিল বিনামূল্যে, সেখানে কিন্তু আপনার মাদ্রাসা এতিমখানাগুলো আপনার তারা সঠিক সময়ে লবণ দেয়নি। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন মাদ্রাসার সাথে যোগাযোগ করেছে, কিন্তু সন্ধ্যার পরে পর্যন্ত তারা চামড়াগুলো বিক্রি করেনি। যার কারণে দেখা গেছে যে আপনার তারা রাত্রে 10টার পরে চামড়ার দামটা আপনার ধাপে ধাপে কমে যায়। তার অভিযোগ, হেমায়েতপুর ট্যানারির প্রবেশ মুখে অবৈধ আড়তদাররা রাস্তায় কৃত্রিম যানজট তৈরি করে কম দামে চামড়া কিনেছে, যার দায়ও এসে পড়েছে ট্যানারি মালিকদের ঘাড়ে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। ময়মনসিংহে এখনো জমে ওঠেনি কোরবানির চামড়ার হাট। মৌসুমী ব্যবসায়ীরা চামড়া কিনে লবণজাত করে মজুত করে রাখছেন। জেলার চামড়া বাণিজ্য নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন।
বাবুল, পাইকাররা কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন, ট্যানারির পক্ষ থেকে চামড়ার মান নিয়ে কি বলছেন এবং ব্যবসায়ীরা কি বলছেন? এখন পর্যন্ত আমি ময়মনসিংহ সদরের যে সবচেয়ে বড় হাট শম্ভুগঞ্জ চামড়া বাদামের যে বাজার সেখানে রয়েছি। এখন পর্যন্ত 30,000-এর বেশি চামড়া যারা মৌসুমি ব্যবসায়ী বা স্থানীয় ব্যবসায়ী তারা এটি এখানে কিনে লবণ যুক্ত করে সেই চামড়া স্তূপ করে রেখেছেন। এখন পর্যন্ত কোনো পাইকার বা ট্যানারি মালিক ব্যবসায়ী এই হাটে, গতকাল শনিবার এখানে নির্দিষ্ট যে হাট বার সেটি ছিল নিয়মিত হাট, সেই হাটেও কোনো চামড়া বেচা বিক্রি হয়নি। আমরা দেখেছি যে সকালে নেত্রকোনা দুর্গাপুর থেকে একজন ফরিয়া ব্যবসায়ী 37টি চামড়া নিয়ে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো বিক্রির কোনো লক্ষণ নেই। তিনি ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। তো আমরা এখানে যেটি দেখেছি যে যারা লবণ যুক্ত করে রেখেছেন, আগামী শনিবার আবার নিয়মিত হাট বার রয়েছে, সেই হাটে যদি কোনো পাইকার কিংবা ট্যানারি মালিক না আসেন তাহলে ব্যবসায়ীরা যেটি আশঙ্কা করছেন তাদের একটি মোটা অঙ্কের লোকসান গুনতে হবে, যেমনটি গেলবার হয়েছে। তো আমরা একটু কথা বলতে চাই এই হাটের যিনি ইজারাদার গোলাম মুস্তফা কামালের সঙ্গে, যে আগামী গতকাল তো এখানে কোনো পাইকার বা কোনো ব্যবসায়ী ট্যানারি মালিক আসেনি, কি পরিমাণ চামড়া এখানে আগামী শনিবার নাগাদ আসতে পারে এবং বেচা বিক্রির ব্যাপারে আপনারা কতটা আসবেন? গতকালকে আমাদের নির্ধারিত হাটের বার ছিল, এখানে কোনো মানে ক্রেতা চামড়া কিনতে আসে নাই। আসলে এখান থেকে ঢাকার যে ট্যানারি মালিকরা আছে তারাই মূলত চামড়া কিনে। আগামী শনিবার এই হাটে বৃহত্তর ময়মনসিংহ সহ সিলেট বিভাগের কিছু জেলা থেকে প্রায় লক্ষাধিক চামড়া আসবে। যদি ওনারা আগামী শনিবার দিন না আসেন তাহলে যারা এই ব্যবসায়ীদের মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছু নাই, ব্যবসায়ীরা বিরাট লোকসানের কবলে পড়বে। ধন্যবাদ। তো আপনাদের পক্ষ থেকে কি কোনো ট্যানারি মালিক বা ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে? প্রতি বছরের ন্যায় আমাদের পক্ষ থেকে ট্যানারি মালিকদেরকে বলা হয়েছে, আর এটা তো নির্ধারিত হাট, প্রতি বছরে এখানে প্রতি সপ্তাহে হাট বসে। ট্যানারি মালিকরা সবাই অবগত, এটা বৃহত্তর ময়মনসিংহের এটা একটি বৃহৎ হাট, এখানে তারা প্রতি বছরই আসে। এইবার এখন পর্যন্ত আসে নাই, আমরা আশা করতেছি আগামী শনিবার দিন ওনারা আসবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে ট্যানারি মালিকরা যদি নিয়ে আসে তাদের লোকসানে গুনতে হবে। তবে যেটি হচ্ছে যে এখন পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরাও যেমন সরকার নির্ধারিত দামে চামড়া কিনেনি, এবং একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে যে ট্যানারি মালিকরাও সেই পথ ধরেই হাঁটবেন। বাবুল, আপনি থাকুন সেখানে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে চামড়া প্রক্রিয়াজাতকরণে খবর জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন। বাক্সে বন্দি ক্যান্সারের চিকিৎসা। 14 বছর ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহার করা যাচ্ছে না রেডিওথেরাপির যন্ত্রপাতি। চিকিৎসকরা বলছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলে 60 থেকে 70% ক্যান্সার আক্রান্ত ব্যক্তি চিকিৎসা করাতে পারেন না। এ অবস্থায় ক্যান্সার, হৃদরোগ ও কিডনির চিকিৎসায় একটি 15 তলা ভবন নির্মাণের কাজ চলছে। জনবল তৈরি না হলে এই টাকাও রোগীদের কোনো কাজে আসবে না বলে মনে করছেন চিকিৎসকরা। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ, ছবি তুলেছেন এস এ বাপ্পি। ফাতেমা বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিমোথেরাপি চলছে তার। রেডিওথেরাপির জন্য ঢাকায় এসে 6 মাস অপেক্ষা করতে হয়েছে তাকে। এরপর আর রাজধানীতে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ব্রেস্টে টিউমার হয়েছিল, সেটা থেকে ক্যান্সার হয়েছে। ওখানে যদি সিরিয়াল পেতে হয় তো 6 মাস লেগে যায়, ততদিন তো রোগীর অবস্থা বেশি খারাপ হয়ে যায়। পাশেই নীলুফা আক্তারের ক্যান্সার শনাক্তের পর 22টি কেমোথেরাপি দিতে হয়েছে, কিন্তু এরপরেই দরকার হবে রেডিওথেরাপি, অথচ সেই সামর্থ্য নেই তার পরিবারের। ঢাকায় যদি যাওয়ার দরকার হয় সেটা আমাদের পক্ষে সম্ভব না। মাসুদা বেগমের অবস্থা একই, ক্যান্সারের চিকিৎসায় কেমো দিতে পারলেও টাকার অভাবে ঢাকা গিয়ে তার রেডিওথেরাপি দেওয়া সম্ভব নয়। রেডিয়েশন দেওয়ার জন্য ঢাকায় বলছিলাম, আমরা পারিনি। টাকারও সমস্যা ছিল, আর ওইখানে থাকার মতনও কেউ ছিল না। এই যখন অবস্থা, তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার খাতা বলছে প্রতি বছর প্রায় 2000 ক্যান্সার আক্রান্ত রোগী শনাক্ত হয় এখানে। রেডিওথেরাপির ব্যবস্থা না থাকায় 60 থেকে 70% রোগী শেষ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে পারেন না। নতুন পেশেন্ট আসে গড়ে প্রায় 1800-2000। এছাড়া পুরানো পেশেন্ট সবসময় আমাদের এখানে প্রতিদিনে 50 থেকে 60 জন পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি।
পরিপূর্ণ সেবা আসলে আমাদের এখানে দেওয়া সম্ভব হয় না, যেহেতু আমাদের এখানে রেডিওথেরাপির মেশিন নাই। তখন তো মানে আমাদের জন্য জিনিসটা আসলে খুব বার্ডেন হয়ে দাঁড়ায়। একটা ক্যান্সার রোগী 8 মাস 6 মাস পরে সিরিয়াল পাওয়া মানে তার তো ততদিনে সে বেঁচে থাকবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। প্রায় 60 থেকে 70% রোগী যাদের রেডিওথেরাপির প্রয়োজন তারা রেডিওথেরাপি নিতে পারে না এই টাকার অভাবে। এই যখন অবস্থা তখন ক্যান্সার বিভাগের সামনে একটি বাক্স দেখা গেল। খোঁজ নিয়ে জানা যায় এটি রেডিওথেরাপি যন্ত্র। এরকম 62টি বাক্সে 2012 সালে এই হাসপাতালে আসে যন্ত্রটি। এর মধ্যে 22টি বাক্স ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সময়। বাকিগুলো একটি রুমে সিলগালা করে রাখা হয়েছে, আর কিছু বাক্স আরেকটি রুমে পড়ে আছে অবহেলায়। কিন্তু কেন? সেন্সিটিভ মেশিন, এদের একটা টেম্পারেচার মেনটেন করতে হয় 21 ডিগ্রি সেন্টিগ্রেড। ইনস্টলেশন হয় নাই, এটার ওয়ারেন্টি পিরিয়ড চলে গেছে। খুলনাও কোনো বাংকার ছিল না এই মেশিনের জন্য, যে কারণে মেশিনটা এখানে এসে পড়ে থাকে। প্রয়োজন নেই, লোকবল নেই, চাহিদাও দেয়া হয়নি। কত টাকায় কেনা হয়েছে তার সঠিক তথ্য নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কিন্তু একজন রোগীও পাননি এই যন্ত্রের সুফল। ভারী যন্ত্রপাতি কোনো চাহিদাপত্র ছিল না কখনোই, যে কারণে এরকম একটা যন্ত্র কিনতে গেলে হসপিটালে নিজস্ব একটা চাহিদা থাকতে হবে। এমন অবস্থায় ঠিক পাশেই 2 তলা বেসমেন্ট সহ 15 তলায় একটি ভবন 241 কোটি টাকায় তৈরি হচ্ছে, যেখানে হওয়ার কথা ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি রোগীদের চিকিৎসা। এই ক্যান্সার প্রকল্পের আওতায় আমাদের খুলনা অংশটুকুর প্রকল্প ব্যয় 240 কোটি টাকা প্রায় ডিসেম্বর 2026-এর মধ্যে শেষ করে আমরা হস্তান্তর করব। শুধু খুলনা নয়, দেশের 8টি বিভাগীয় শহরে হচ্ছে এই হাসপাতাল। কিন্তু বিশেষায়িত হাসপাতালগুলো চালাতে যে সংখ্যক দক্ষ জনবল প্রয়োজন তার কতটুকু আছে দেশে, সেই প্রশ্ন রয়েই যায়। বাক্সবন্দি থেকে কোটি কোটি টাকা যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও সেই যন্ত্রের সুফল পাননি। এবার ক্যান্সারের চিকিৎসায় নির্মাণ করা হয়েছে 15 তলায় এই ভবনটি। হয়তো কেনা হবে কয়েকশো কোটি টাকার যন্ত্রপাতি, কিন্তু কবে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা পাবেন খুলনাবাসী, সেই প্রশ্ন রোগীদের। হিমেল মাহবুব, 71, খুলনা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, জঙ্গল সলিমপুরে পরিদর্শনে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আমরা সেটি শুনে আসব। আজকে 12টার সময় আপনাদের সাথে বা 12টার পরে কথা হতে পারে আবার সার্কিট হাউসে আমরা একটা সমন্বয় সভা করব সকল বিভাগীয় প্রধানদের নিয়ে। এখানে কিছু আমরা বাস্তব চিত্র, ড্রোন চিত্র, সড়ক যোগাযোগের চিত্র এগুলো দেখেছি। কিছু সরকারি সিদ্ধান্ত জানিয়েছি যেগুলো বাস্তবায়ন হবে। সলিমপুর ইউনিয়ন, পাশে সীতাকুণ্ডের সাথে যোগাযোগ, ভাটিয়ারের সাথে যোগাযোগ, হাটহাজারী বাইপাসের সাথে যোগাযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যোগাযোগ কিভাবে স্থাপন করা যায়, কিভাবে রোড নেটওয়ার্ক স্থাপন করা যায়, এবং এখানে আমাদের যে পুলিশের জন্য, বিজিবির জন্য, র্যাবের জন্য, অন্যান্য বাহিনীর জন্য এবং সেনা নিবাসের জন্য কি কি ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি। এগুলো পরিকল্পনা করছি। তবে স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকেই এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। আমরা জনগণের সরকার, জনগণকে কমফর্ট দেওয়ার জন্য আমরা আমাদের সমস্ত পরিকল্পনা করব। সুতরাং কেউ যদি এখানে ভীতির সৃষ্টি করতে চায় যে উচ্ছেদ করা হবে ইত্যাদি করা হবে, তারা যেন প্রশাসনের সাথে আগেই যোগাযোগ করে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার। সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বা ইজুদ্দি লিঙ্কের আশেপাশে, যেখানে এখনো আবাস নাই, বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। এটা প্রশাসনিক অনুমোদন অনেক আগেই দেওয়া হয়েছে। আপাতত এইটুকু আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। এই আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে 2টা পাহাড় টিলা শ্রেণী আছে। একটা হচ্ছে
বেতুয়া আর একটা চা বাগান, এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। দর্শক, জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন, আমরা শুনছিলাম সেটি, এবং এ বিষয়ে আরো বিস্তারিত খবর আমরা পরবর্তী সংবাদ সংযোগে জানাবো। আদ্দিন হাসপাতাল পরিদর্শনে গিয়ে একটি বেকারির সন্ধান পেলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। পরে জানালেন এখান থেকে শিশু ওয়ার্ডে গ্যাস ছড়িয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। এদিকে শনিবার স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার পরই সাংবাদিকদের কাজে বাধা ও হামলার অভিযোগ ওঠে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় শনিবার বিকেলে আদ্দিন হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনে গিয়ে হাসপাতাল ভবনে খোঁজ পান একটি বেকারির, কিন্তু এ বিষয়ে তথ্য দেওয়ার মতো কাউকে পাননি বলে জানান মন্ত্রী। বেকারি চলে দুইটাই, ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয় না। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস। আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব, আর এইটার প্রতিবেদনের ব্যাপারে মাগুলির সাথে দেখা হলে আপনাদের সামনে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরব। সাথে এও জানান এ বিষয়ে বিস্তারিত জানতে আরেকটি তদন্ত দল আসবে সেখানে। কারখানাটা দেখে এটা থেকে ওই রকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখার জন্য আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো আগামীকালই। পাঠাবো, হ্যাঁ, পানিও দেখতে পেয়েছি, আমরা পাঠাবো। আমরা পানিটা লকড ওয়াটারটা জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে এই বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান 6 শিশুর মৃত্যু সহ হাসপাতালের সব অনিয়ম খতিয়ে দেখতে আরও বিশেষজ্ঞ যুক্ত হয়েছে তদন্ত কমিটিতে। ইঞ্জিনিয়ার এবং নিউমোনিয়ার একজন এক্সপার্ট আছেন এবং সেইখানে একজন নিওনেটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকও আমাদের যে কমিটি ওনারা কোঅপ্ট করে নিয়েছেন স্যার। সো আমরা আশা করি যে স্যার এর সেবা কারিগরি সকল দিকেই এই রিপোর্টে চলে আসবে। তবে তার হাসপাতাল ছাড়ার পরপরই সাংবাদিকরা বেকারিটির ছবি নিতে চাইলেও এর কর্তৃপক্ষ প্রবেশে বাধা দেয় তাদের। এমনকি মিথ্যা তথ্য দিয়ে র্যাব ডেকে আনার অভিযোগও মিলেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে কোনো সংঘর্ষ বা হামলার ঘটনা খুঁজে না পেয়ে সরে যায় র্যাব। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলবে বলে জানালেও এ নিয়ে কোনো সমাধান না দিয়ে সময় ক্ষেপণ করে। এর কিছু সময় পরে হাসপাতালের নিরাপত্তা কর্মী এবং 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীরা সাংবাদিকদের কাজে বাধা দেয় এবং হামলা করে। এ সময় একাধিক গণমাধ্যম কর্মী আহত হন। পেছন থেকে আমাদের উপর হামলা করা হয়, আমাদের পিঠে চড় থাপ্পড় দেওয়া হয় এবং তাদের হাতে এক পর্যায়ে কিন্তু আমরা ধারালো দেশীয় অস্ত্র, পাশাপাশি তারা হাতের সামনে যা পেয়েছে সব দিয়েই কিন্তু বলা যায় আমাদেরকে ঢিল দিয়েছে। আমি সহ আমার বেশ কয়েকজন সহকর্মী আমরা একটা রুমের মধ্যে আবদ্ধ ছিলাম। সেই বিল্ডিংয়ে ঢুকতে তারা প্রথমে গেট ভাঙে, দরজা ভাঙার চেষ্টা করে, পরবর্তীতে দরজা না ভাঙতে পেরে তারা অনেকক্ষণ সেখানে অবস্থান করে, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। পরবর্তীতে স্থানীয়রা এসে আমাদেরকে উদ্ধার করে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। এবারে ঈদ বিনোদনের খবর। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে দেখা গেছে রাজধানীবাসীর ভিড়। পরিবার পরিজন নিয়ে তারা ছুটছেন ঢাকার এক পাশ থেকে অন্য পাশে। চিড়িয়াখানার খবর রাখছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাহরিয়ার, ভিড় কেমন দেখছেন আজ? এবং আপনি তো এর আগেও 2 দিন চিড়িয়াখানায় গেলেন, সে তুলনায় আজ ভিড় কেমন এবং চিড়িয়াখানার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যারা দর্শনার্থী আছেন তারা সন্তুষ্ট কিনা জানাবেন। ধন্যবাদ ফারজানা। ঈদের 2 দিন পরে এসে কিন্তু ভিড় কমেনি, বরং আরো বেড়েছে। রোদ গরম সবকিছুকে উপেক্ষা করেই আসলে দর্শনার্থীরা এসেছে এবং আমরা এখানকার যারা দর্শনার্থীরা এসেছে তাদের সঙ্গে কথা বলে যেমনটা দেখেছি, শুধুমাত্র যে ঢাকা থেকে এসেছে তেমনটাই কিন্তু নয়, ঢাকার বাইরে থেকেও অনেক দর্শনার্থীরা এসেছে। কেউ নারায়ণগঞ্জ থেকে এসেছে, কেউ ফরিদপুর থেকে এসেছে, দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছে। যেহেতু ঢাকা পুরোপুরি ফাঁকা, তো এখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে এবং একই সাথে যেহেতু কিছুটা ছুটি আছে, যেহেতু এই সময়টাকে তারা আসলে কাজে লাগাতে চায়। আমি কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বলতে চাই। কিছু ভাই, আপনি তো এসেছেন এখানে, কাকে নিয়ে এসেছেন এবং চিড়িয়াখানাটাই কেন এসেছেন? চিড়িয়াখানাতে আসছি আসলে বাচ্চাদের কিছু নতুনত্ব দেখার জন্য, যে জীব বৈচিত্র্যের সাথে পরিচয় হওয়ার জন্য। আর আমি আসছি মূলত আমার মেয়ে, আমার বোনের ভাগ্নিদেরকে নিয়ে আর কি ঘুরতে আসছি। বাচ্চারা সবকিছু মিলে কেমন উপভোগ করছে? মাশাআল্লাহ ভালোই।
ঠিক আছে, ধন্যবাদ। তো ফারজানা, যেমনটি শুনছিলেন আর কি, যে এখানকার যারা এর আগে আমরা বলছিলাম যে দর্শনার্থীরা যারা এসেছে, কারণ যারা শিশুরা এসেছে চিড়িয়াখানাতে আমরা দেখেছি যে পরিবার পরিজনে বেশিরভাগ যারা এসেছে পরিবার পরিজনে, বিশেষ করে শিশুদের সংখ্যা এখানে সব থেকে বেশি, কারণ শিশুদের আগ্রহের একটা অন্যতম জায়গা থাকে বিভিন্ন পশু পাখি এগুলোকে নিয়ে। তারা এগুলো বিভিন্ন হয়তো ফোনে দেখেছে বা টেলিভিশনে দেখেছে, কিন্তু সরাসরি দেখানোর জন্য এখানকার যারা অভিভাবক এসেছে তারা যেমনটি বলেছে যে তাদের যারা শিশুরা আছে তাদেরকে এই যে বাস্তবের সঙ্গে বিভিন্ন পশু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারা এখানে এসেছে। এবং এখন পর্যন্ত যদি বলি যে প্রত্যেকটা খাঁচার সামনে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। আমরা বিশেষ করে যদি বলি যে বাঘ, হরিণ এবং সিংহ, ভাল্লুক, এইগুলো খাঁচাগুলোর সামনে দর্শনার্থীদের সংখ্যা উপচে পড়া ভিড় রয়েছে। এবং এখন পর্যন্ত যদি বলি যে যারা শিশুরা দেখতে এসেছে, বিশেষ করে শিশুরা, তারা কিন্তু এই প্রাণীগুলোকে বাস্তবে দেখতে পেয়ে কিন্তু এখন পর্যন্ত উচ্ছ্বাস উদ্দীপনা প্রকাশ করছে। এই ছিল জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ ফারজানা। ধন্যবাদ ইমতিয়াজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চিড়িয়াখানা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ারি। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, ৭১ সাথেই থাকুন।